হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের মৌমিতা আন্টি। এর আগের দিন কয়হর্ষিকী ও কয়দীর্ঘিকার কীর মধ্যে কী পার্থক্য সেটা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। আজকে অনিশ্বর কোন জায়গায় বসবে আর কোন জায়গায় অঙ্গ বসবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। চলো শুরু করা যাক। তৎসম শব্দের শেষে বিসর্গ উচ্চারিত হয় না বলে সংস্কৃত তৎ বা শস প্রত্যন্তরে শব্দের শেষে বিসর্গ কালক্রমে বর্জিত হয়ে গেছে। এই কথাটার কি অর্থ? তৎসম শব্দ প্রথমে জানতে হবে। তৎসম শব্দ কোনটা? যে সংস্কৃত শব্দ থেকে সরাসরি বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে। এইসব শব্দের ক্ষেত্রে বিসর্গ উচ্চারিত হয় না বলে সংস্কৃতের তৎ বা শস প্রত্যন্তরে শব্দের শেষে বিসর্গ কালক্রমে বর্জিত হয়ে গেছে। কী হচ্ছে? এগুলোর ক্ষেত্রে আমরা বিসর্গর ব্যবহার করি না বলে আস্তে আস্তে বিসর্গটা ব্যবহার কমে গেছে, মানে আর দেখা যায় না, বর্জিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে, মানে সেটা আর নেই। যেমন ক্রমশ, ক্রমশ যে কথাটা আমরা বলি ক্রমশ, ফলত আমরা বলি ফলত। যখন তোমরা সংস্কৃত পড়ছো তখন কিন্তু তোমরা ক্রমশই বলছো, ফলতই বলছো, কারণ তখন সংস্কৃতর ব্যবহার হয়। কিন্তু যখন এটা বাংলাতে প্রবেশ হয় তখন উচ্চারণের জন্য বিসর্গগুলো বর্জিত হয়ে গেছে। এর ফলে অহ যোগ অহ হয়ে গেছে অহরহ, ইতাহ যোগ ততঃ হয়ে গেছে ইতস্তত। বিসর্গগুলো বর্জিত হয়ে গেছে। বিসর্গ আর অয়ের যোগ হয়ে অহ, তারপরে র হয়েছে রহ, আর এখানে পরেরটাতে ইতস্ততটাই কি হচ্ছে? ইতা এর বিসর্গ, আর তয়ের তটা যুক্ত হয়ে হয়েছে ইতন্ত স, ইতস্তত। আচ্ছা, কিন্তু বিসর্গ সন্ধির ক্ষেত্রে প্রথম শব্দের শেষে বিসর্গ সন্ধিবদ্ধ হলেও যদি অবিকৃত থাকে বাংলা বানানে সেই বিসর্গটি থাকবে। মানে কি হয়েছে? মানে প্রথম শব্দের শেষে বিসর্গটা যদি চেঞ্জ না হয় তাহলে বিসর্গটা সন্ধি বিচ্ছেদের পরেও সেই জায়গাতেই থাকবে। যেমন বয়স সন্ধি, বয় যোগ সন্ধি, বয় তো কি হচ্ছে? বিসর্গ আছে, তার সাথে সন্ধি যুক্ত হয়ে হয়েছে বয়ঃসন্ধি। অধা যোগ পত, অধ পত, অধতেও তাই, অধ বিসর্গটা আছে, কোনো চেঞ্জ হয়নি, সেই জন্য অধপত লিখতে গেলে অধর পরে বিসর্গটা লিখতেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় উঙ্গ এর বদলে অনেশ্বরের ব্যবহার। অঙ্গ থাকলেই তার জায়গায় অনেশ্বরের ব্যবহার হবে এই রকম নয় মোটেও। তৎসম শব্দের সন্ধির কারণে পূর্বপদের ক্ষেত্রে পূর্বপদের শেষে ম থাকলে তার জায়গায় উঙ্গ বা অনেশ্বর হয়। যেমন অহম যুক্ত কার, অহংকার। কি হলো? এখানে বলেছে যে উঙ্গ থাকলে উঙ্গর পরিবর্তে সেখানে যে অনিশ্বর হবে সেটা মোটেও ঠিক নয়। তৎসম শব্দ আগেই বুঝেছি যে যেটা সংস্কৃত থেকে এসেছে। সংস্কৃত শব্দের পূর্বপদে যদি ময়ের জায়গায় ময়ের জায়গায় কি হবে? উঙ্গ বা অনিশ্বর হয়। কিরকম হলো? অহম, অহমে কি আছে? ম আছে। ম মানে যেখানে ময়ের পরে অ উচ্চারণ হবে সেখানে কিন্তু অনিশ্বরতা হবে না। ম এখানে শুধু ম একাই থাকবে। অহম যুক্ত কার, অহংকার। দেখো এখানে অনিশ্বরও আছে আবার অঙ্গও আছে। কীরকম হলো? অহংকারও হয় আবার অহংকারও হয়। কিন্তু যেখানে সন্ধির শেষে ময়ের জায়গায় অনিশ্বর আসেনি সেখানে
অনিশ্বর হবে। যেমন অনক যোগ অল, অঙ্ক। এখানে ম নেই, কি আছে ক, তাই এখানে অনিশ্বর হয়নি, অঙ্ক হয়েছে। কিন্তু এই জায়গায় অনিশ্বর ক অঙ্ক হবে না, ভুল এটা। এইভাবেই আকাঙ্ক্ষা, আতঙ্ক, বঙ্গ, সঙ্গ এরূপে হবে। ময়ের নিচে অনিশ্বর থাকলে সেইখানটা হবে অনিশ্বর। কয়ের নিচে অনিশ্বর থাকলে কিন্তু ওটা অনিশ্বর হবে না, উঙ্গ হবে। আবার ম এর পর বর্গীয় ব থাকলে তা ময় হবে, অনিশ্বর হবে না। কীরকম? ম এর বর্গীয় যদি ব থাকে, মানে ময়ের পরের শব্দটা যদি ব থাকে, যেটা যুক্ত হচ্ছে, মানে সন্ধি বিচ্ছেদের সময় ময়ের সাথে যে শব্দটা যুক্ত হচ্ছে তার প্রথম অক্ষর যদি ব হয় তাহলে কিন্তু অনিশ্বর হবে না, সেটা বই হবে। যেমন কি সম্বোধন, সম্বোধন, সম যুক্ত বোধন, সম্বোধন। কিন্তু যদি বর্গীয় ব না হয়ে অন্তস্থ ব হয় তাহলে আবার অনিশ্বর হবে। যেমন কি, যেমন হচ্ছে কিংবদন্তি, মানে বর্গীয় অক্ষরটা যদি ব না হয়ে অন্তস্থ ব হয় তাহলে আবার অনিশ্বর হবে। যেমন হচ্ছে কিংবদন্তি, কিংবদন্তি, প্রিয়ংবদা। রে ব্যবহার করলে পরবর্তী ব্যঞ্জন নিয়ে অনেক ক্ষেত্রে অসুবিধা দেখা যায়। অর্থাৎ অর্জুন না অর্জন, কর্ম না কর্ম, সূর্যি না সূর্য, মূর্ছা না মূর্ছা, অর্ধেক না অর্ধেক। এই ব্যাপারে মনে রাখতে হবে রেফের পরবর্তী ব্যঞ্জন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমার এই পেজটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো। আর আমার পেজে কী কী অসুবিধা আছে তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই পেজটাকে শেয়ার করো। থ্যাংক ইউ।